নমস্কার। ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতিতে একটা বড় চ্যালেঞ্জ হলো পশ্চিমবঙ্গের জেনারেল নলেজ। সিলেবাসটা এতটাই বড় যে অনেকেই হয়তো একটু ঘাবড়ে যান। কিন্তু আজ আমরা ঠিক সেই বিষয়টা নিয়েই কথা বলবো। কিভাবে এই বিশাল সিলেবাসটাকে একটা স্ট্রাকচারের মধ্যে ফেলে স্মার্টলি পড়া যায়। চলুন সেটাই দেখে নেওয়া যাক। তো আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা কি? দেখুন, আমরা মোট 5টা ভাগে এগোব। প্রথমে এই জিকের কোডটা ভাঙার চেষ্টা করব। তারপর একে একে দেখব পশ্চিমবঙ্গের ভূগোল, ইতিহাস ও সংস্কৃতি আর অর্থনীতি। আর একদম শেষে থাকবে একটা র্যাপিড ফায়ার রাউন্ড, যেখানে সবচেয়ে জরুরি তথ্যগুলো ঝালিয়ে নেওয়া হবে। চলুন তাহলে শুরু করা যাক প্রথম ভাগ দিয়ে। আচ্ছা, তো প্রথম সেকশন ডব্লিউবিসিএস জিকে কোড বোঝা, সাফল্যের জন্য একটা স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট। এখানেই কিন্তু আসল কৌশলটা লুকিয়ে আছে। ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের জিকে সিলেবাসটা যখন সামনে আসে, তখন কি মনে হয় যে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ হবে? এটা কিন্তু প্রায় সবারই মনে হয়। এটা একটা কমন চ্যালেঞ্জ, আর আজ আমরা একসাথে এর একটা সমাধান খোঁজার চেষ্টা করব। ব্যাপারটা হলো, আসল খেলাটা কিন্তু শুধু ফ্যাক্টস মুখস্থ করার মধ্যে নেই। আসল চ্যালেঞ্জটা হলো এই হাজার হাজার তথ্যের মধ্যেকার কানেকশনটা খুঁজে বের করা। আজকের এই আলোচনাটা ঠিক সেই ম্যাপের কাজই করবে। চলুন দেখা যাক কিভাবে এই ম্যাপটা তৈরি করা যায়। তো আমাদের স্ট্র্যাটেজি ম্যাপের প্রথম পয়েন্ট হলো ভূগোল, অর্থাৎ রাজ্যের ব্লুপ্রিন্ট। কারণ বাংলার ইতিহাস বা অর্থনীতি যাই বুঝতে যাই না কেন, তার ভিতটা কিন্তু তৈরি হয়েছে এই ভূগোলের উপরেই। চলুন সেই ভিতটাকে প্রথমে দেখে নিই। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে দেখুন, কি দারুণ বৈচিত্র্য। এটাকে খুব সহজে 4টে প্রধান ভাগে ভাগ করে ফেলা যায়। একদম উত্তরে উঁচু উঁচু পাহাড়, পশ্চিমে মালভূমি, মাঝে বিশাল গাঙ্গেয় সমভূমি, আর শেষে উপকূল আর সুন্দরবন। প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর ডব্লিউবিসিএস-এর প্রশ্ন কিন্তু ঠিক এই বৈশিষ্ট্যগুলো থেকেই আসে। যেমন ধরুন, সান্দাকফু কোন অংশে, বা অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ভূগোলের পর আসে নদী, পশ্চিমবঙ্গের জীবনরেখা। এখানকার নদীগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা যায়। এক, হিমালয় থেকে জন্ম নেওয়া নদী, যেমন তিস্তা, জলঢাকা। আর 2, মালভূমি অঞ্চলের নদী, যেমন দামোদর। এই দুটো সিস্টেমের চরিত্র কিন্তু একদম আলাদা। আর ভাগীরথী, হুগলি তো দক্ষিণবঙ্গের লাইফলাইন। পরীক্ষার জন্য এই নদীগুলোর উৎস, গতিপথ আর গুরুত্ব এগুলো জানাটা কিন্তু মাস্ট। এবার আসি ন্যাশনাল পার্কগুলোতে। এখানে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হল অ্যাসোসিয়েশন তৈরি করা। যেমন সুন্দরবন বললে মাথায় আসবে রয়্যাল বেঙ্গল টাইগার আর ইউনেস্কো সাইট। জলদাপাড়া বা গরুমারা মানে এক শৃঙ্গ গন্ডার। আর নেওরা ভ্যালি বা সিংলিলা রেড পান্ডা। পরীক্ষার হলে এই ছোট্ট ছোট্ট কানেকশনগুলোই কিন্তু অনেক নম্বর বাঁচিয়ে দেয়। ভূগোল তো গেল, এবার মাটির গল্প থেকে আসা যাক মানুষের গল্পে, মানে ইতিহাস আর সংস্কৃতিতে। যে ঘটনা আর ব্যক্তিত্বরা মিলে আজকের বাংলাকে তৈরি করেছেন, চলুন এবার সেই অধ্যায়ে ঢোকা যাক। বাংলার প্রাচীন আর মধ্যযুগের ইতিহাস বুঝতে গেলে এই টাইমলাইনটা হলো একটা অ্যাঙ্কার পয়েন্টের মতো। দেখুন, শশাঙ্কের হাত ধরে প্রথম স্বাধীন রাজ্যের শুরু, তারপর পাল ডাইনাস্টির স্বর্ণযুগ, সেন বংশের শাসন, আর শেষে সুলতানি আমল পেরিয়ে মুঘলদের প্রবেশ। প্রত্যেকটা পর্বই বাংলার ইতিহাসে নিজের ছাপ রেখে গেছে। এই ক্রোনোলজিটা মাথায় রাখা খুব জরুরি। আর এরপর আসে আধুনিক বাংলার ভিত্তি, মানে বেঙ্গল রেনেসান্স। এই টেবিলটা দেখুন, রাজা রামমোহন রায় থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত। পরীক্ষার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল প্রত্যেক ব্যক্তিত্ব, তার মূল অবদান আর তার উপাধি। এই 3টে জিনিসকে এক সুরে বাঁধা। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানি বিধবা বিবাহ আইন আর আধুনিক বাংলা গদ্যের জনক। এখান থেকে ম্যাচ দ্য ফলোয়িং বা সরাসরি প্রশ্ন আসেই আসে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ আর কারেন্ট টপিক, ইউনেস্কোর স্বীকৃতি। দেখুন, বাংলার কোন কোন ঐতিহ্য বিশ্ব দরবারে জায়গা করে নিয়েছে। ট্যাঞ্জিবল বা দৃশ্যমান হেরিটেজের মধ্যে সুন্দরবন আর দার্জিলিং রেলওয়ে তো ছিলই। 2023-এ যোগ হয়েছে শান্তিনিকেতন। আর ইনট্যাঞ্জিবল বা অদৃশ্য ঐতিহ্যের তালিকায় দুর্গাপুজো ঢুকেছে 2021-এ। এই সাম্প্রতিক সংযোজনগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ হট টপিক। বেশ, আমরা ভূগোল দেখলাম, ইতিহাস আর সংস্কৃতিও দেখলাম। এবার সময় হয়েছে এই দুটোকে একসাথে জুড়ে রাজ্যের অর্থনীতির ইঞ্জিনটাকে বোঝার। কিভাবে এই মাটি আর মানুষ মিলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক চালিকার শক্তি তৈরি করেছে, চলুন সেটাই দেখি।
পশ্চিমবঙ্গের শিল্পচিত্রটা দেখলে একটা দারুণ জিনিস চোখে পড়ে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। একদিকে যেমন হুগলি নদীর ধারে পাটের মতো আমাদের বহু পুরনো শিল্প রয়েছে, বা দার্জিলিংয়ের জগৎবিখ্যাত চা, ঠিক তার পাশেই মাথা তুলেছে সল্টলেক নিউটাউনের আইটি হাব বা হলদিয়ার পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। আর দুর্গাপুর আসানসোল বেল্টকে তো ভারতের রুর বলা হয়। এই জায়গাগুলোর নাম আর তাদের শিল্পের ধরন দুটোই মনে রাখতে হবে। শিল্পের পাশাপাশি কৃষিতেও পশ্চিমবঙ্গ কিন্তু একটা পাওয়ার হাউস, বিশেষ করে দুটো ফসলের ক্ষেত্রে। ধান আর পাট উৎপাদনে সারা ভারতে প্রথম, আর আলু উৎপাদনে দ্বিতীয়। পূর্ব বর্ধমান জেলাকে যে বাংলার ধানের গোলা বলা হয়, সেই কারণটা এই টেবিল দেখলেই স্পষ্ট হয়ে যায়। এই র্যাঙ্কিংগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বিস্তারিত আলোচনা করলাম। এবার সময় হয়েছে একটা র্যাপিড ফায়ার রাউন্ডের। এখানে আমরা সেই সব ফ্যাক্টগুলো ঝালিয়ে নেব যেগুলো পরীক্ষায় সরাসরি চলে আসে আর একেবারে ঠোঁটস্থ থাকা দরকার। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কত? 2017 সালের পর থেকে এই সংখ্যাটা হল 23। একদম বেসিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। নতুন জেলাগুলোর নাম আর অবস্থানও কিন্তু দেখে রাখতে হবে। এরপর আসছে রাজ্যের প্রতীক। এগুলো হলো সেই প্রশ্ন যেগুলোতে ভুল করার কোনো জায়গাই নেই। স্টেট অ্যানিম্যাল হলো ফিশিং ক্যাট বা মেছো বিড়াল। স্টেট বার্ড সাদা গলার মাছরাঙা, গাছ হলো ছাতিম, আর ফুল শিউলি। এই চারটে নাম এক্কেবারে মুখস্থ। এইবার চারটা দেখুন। 2011 জনগণনা অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব। এটা যেন দুটো আলাদা বাংলার ছবি। একদিকে কলকাতা, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 24,000-এরও বেশি মানুষ থাকেন, আর অন্যদিকে পুরুলিয়া, যেখানে সংখ্যাটা 500-রও কম। রাজ্যের গড় 1029। এই অসম্ভব বৈপরীত্যটা কিন্তু রাজ্যের উন্নয়ন পরিকল্পনা থেকে শুরু করে সব কিছুকেই প্রভাবিত করে। সেন্সাস 2011-র আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক ঝলকে দেখে নেওয়া যাক। জনসংখ্যায় পশ্চিমবঙ্গ ভারতে চতুর্থ। সাক্ষরতার হার প্রায় 76%, আর লিঙ্গ অনুপাত 950। এলাকার দিক থেকে সবচেয়ে বড় জেলা দক্ষিণ 24 পরগনা, আর সবচেয়ে ছোট কলকাতা। এই ডেটা পয়েন্টগুলো কিন্তু জেনারেল স্টাডিজ পেপারের জন্য খুব খুব জরুরি। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? WBCS-এর জন্য পশ্চিমবঙ্গ জিকে আয়ত্ত করার মানে শুধু কিছু বিচ্ছিন্ন তথ্য মুখস্থ করা নয়। আসল সাফল্য আসবে তখনই যখন এই সবগুলোকে একটা সুতোয় গাঁথা যাবে। মানে ভূগোল কিভাবে ইতিহাসকে প্রভাবিত করেছে, ইতিহাস কিভাবে অর্থনীতিকে রূপ দিয়েছে। এই কানেকশনটা ধরতে পারলেই পড়াটা অনেক সহজ আর ইন্টারেস্টিং হয়ে উঠবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। প্রস্তুতি তো চলতেই থাকবে, কিন্তু তার সাথে এটাও ভাবা যেতে পারে, বাংলার ভবিষ্যতের পথ কোনটা সবচেয়ে বেশি করে ঠিক করে দেবে? এর বৈচিত্র্যময় ভূগোল, এর গৌরবময় বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য, নাকি এর শিল্প সম্ভাবনা? এই ভাবনাটা সঙ্গে নিয়েই আজকের মতো শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।